আমরা প্রথমেই হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কি হরমোন সিক্রেশন হয় সেটা সম্পর্কে একটু জানার আমার মনে হয় চেষ্টা করি। তো অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড আছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড আসলে হচ্ছে ২ ভাগে বিভক্ত হয়। একটা ভাগ হচ্ছে কর্টেক্স, আর আমি যদি পরের স্লাইডে চলে যাই, আরেকটা ভাগ হচ্ছে না, এই স্লাইডেই আছে, সরি। আরেকটা ভাগ হচ্ছে হলো মেডুলা। তো আমাদেরকে ইনভেরিয়েবলি এই কোয়েশ্চেনটা আমাদের স্যার ম্যাডামরা আস্ক করে যে কর্টেক্স থেকে কি হরমোনস আসে, মেডুলা থেকে কি হরমোন আসে। তো খুবই ইজি। এখন কর্টেক্সের মধ্যে সাধারণত ৩ টা জোন থাকে। ঠিক আছে? এখন এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে হিস্টোলজি, এই হিস্টোলজি নিয়ে আমি তোমাদের সাথে আমাদের যে হিস্টোলজি কোর্স রয়েছে, এই হিস্টোলজি কোর্সে খুব ইন ডিটেইলস কথা বলছি। যেহেতু এটা হচ্ছে ফিজিওলজির ক্লাস, তাই আমি আর ওদিকে যেতে চাচ্ছি না। তোমরা হিস্টোলজির ক্লাসটা যদি দেখে নিতে পারো তাহলে হচ্ছে খুব ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তো এই যে কর্টেক্স আছে, এই কর্টেক্সে মেইনলি জোন থাকে কয়টা? মেইনলি জোন থাকে হচ্ছে হলো ৩ টা। কি জোন থাকে? জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা আর হচ্ছে জোনা রেটিকুলারিস। তাহলে ৩ টা জোন। জোনা গ্লোমেরুলোসা একটু বেশি দাগাদাগি হয়ে গেছে, একটু মুছে দেই। মুছে অন্য কালি দিয়ে দাগাই। তোমরা আমার সাথে পড়তে থাকো। জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা আর হচ্ছে হলো জোনা রেটিকুলারিস। ওকে। আমি অন্য পয়েন্টার অন করে দিচ্ছি। আমাকে জাস্ট ১ সেকেন্ড টাইম দাও। ওকে। গুড, হয়ে গেছে। তাহলে আমাদের ১ম টার্গেট হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। এখান থেকে মেইনলি যে হরমোন গুলা আসে এদেরকে আমরা চোখ বন্ধ করে একটা নামে ডাকতে পারি। এদের কমন নাম হচ্ছে মিনারেলোকর্টিকয়েডস। মিনারেলোকর্টিকয়েডস অর্থাৎ এরা আমাদের বডিতে যে মিনারেল রয়েছে, এই মিনারেল বিপাকে বা এই মিনারেলটাকে ডাইজেস্ট করতে বা এটাকে প্রসেস করতে মেইনলি হচ্ছে ইউজ হয়। প্লাস এটার তো আরো এক্সট্রা অনেক কাজ-টাজ আছে। এটা জাস্ট নামের নাম বলার জন্য। তাইলে জোনা গ্লোমেরুলোসা থেকে আসে মিনারেলোকর্টিকয়েড। এখন জোনা গ্লোমেরুলোসা থেকে মিনারেলোকর্টিকয়েডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আসে অ্যালডোস্টেরন। আজকে আমরা অ্যালডোস্টেরন সম্পর্কে আরো ইন ডিটেইলস পড়বো পরবর্তীতে, কোনো সমস্যা নাই। বাট আমাদের বডিতে জেনে রাখো 90% যে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে সেই পুরাটা আমাদের প্রায় 90% এর কাছাকাছি করে হচ্ছে অ্যালডোস্টেরন। এছাড়া জোনা গ্লোমেরুলোসা থেকে একটু কঠিন নামের একটা হচ্ছে হরমোন আসে। এই কঠিন নামের হরমোনটা হচ্ছে ডিঅক্সিকর্টিকোস্টেরন। ডিঅক্সিকর্টিকোস্টেরন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা। জোনা ফ্যাসিকুলাটা এখান থেকে মেইনলি কি আসে? এখান থেকে মেইনলি আসে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। অর্থাৎ আমাদের বডিতে গ্লুকোজ, গ্লাইকোজেন এই রিলেটেড যেকোনো কিছু হ্যান্ডেল করার জন্য যে হরমোনগুলা থাকে সেটাকে বলা হয় জোনা ফ্যাসিকুলাটা। এখন এই জোনা ফ্যাসিকুলাটার অলমোস্ট 95% টাইম আমার যে হরমোনটা আসে সেটা আসে হচ্ছে হলো কর্টিসল। কর্টিসলটা আমরা মার্ক করে ফেললাম। আমাদের বডিতে অলমোস্ট 95% এর কাছাকাছি যে গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে, এই গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটিটা কে করে? এই অ্যাক্টিভিটিটা করে হচ্ছে কর্টিসল। কর্টিসলের সাথে ফ্যাসিকুলাটায় কর্টিসল যেহেতু মেইন, কর্টিসলের সাথে আমরা একটা নামের মিলের কারণে মনে রাখতে পারি কর্টিকোস্টেরন। কর্টিসল ছিল, সাথে থাকবে হচ্ছে কর্টিকোস্টেরন। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরে থাকে হচ্ছে জোনা রেটিকুলারিস। জোনা রেটিকুলারিস থেকে মেইনলি কি হরমোন আসে? সেক্স হরমোন। তো এই জায়গায় এসে সবাই একটু বলে যে, "ভাইয়া এইটা কিভাবে সম্ভব? আমরা তো সবসময় জেনে আসছি যে সেক্স হরমোন আসলে কই থেকে আসে? সেক্স হরমোন আসে হইলো আ আমাদের যে গোনাড গুলা আছে, আ সেক্ষেত্রে হচ্ছে ওভারিস, এরপর হচ্ছে টেস্টিস, এগুলা থেকে আসে। তাইলে এখান থেকে আবার সেক্স হরমোন কিভাবে আসতেছে?" তো এই ধরনের একটা কনফিউশন তৈরি হয়। তো সাধারণত আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স আছে, এই কর্টেক্সের মধ্যে যে রেটিকুলারিস জোনটা রয়েছে, এই জোন থেকে অবশ্যই হচ্ছে সেক্স হরমোন আসতে পারে এবং এই সেক্স হরমোনের নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। এটা অনেক বড় একটা নাম আছে। আ মানে আমি আর উচ্চারণের দিকে যেতেই চাচ্ছি না। আমি পাশে হচ্ছে লিখে দিছি। তো ওইদিকে আমরা না যাই। সরি। আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, জোনা রেটিকুলারিস থেকে অ্যান্ড্রোজেন কিন্তু আসে। আর সাথে হচ্ছে ইস্ট্রোজেনও কিছু পরিমাণে আসতে পারে। তাহলে এই হইলো আমার যে কর্টেক্স রয়েছে, এই কর্টেক্সের থেকে কি হরমোন আসে
সেটা আমরা জেনে ফেললাম। এবার চলে আসি আমরা হচ্ছে মেডুলাতে। মেডুলা থেকে জেনারেলি যে হরমোনগুলা বের হয় এদেরকে এক নামে ডাকা হয় হচ্ছে ক্যাটেকোলামাইন। এদেরকে এক নামে ডাকা হয় ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইন নিয়ে খুব ডিটেইলসে তোমরা যখন পরবর্তী ইয়ারগুলাতে ফার্মাকোলজি পড়বা, ইন ডিটেইলসে ক্যাটেকোলামাইন নিয়ে কথা বলা হইছে। আমি আজকে আর ওদিকে যেতেই চাচ্ছি না। আমরা শুধুমাত্র আমাদের লেভেলের জন্য নামগুলা জানা দরকার। আমরা জেনে রাখবো মেডুলা থেকে যে হরমোনগুলা বের হয় এদেরকে বলা হয় অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন এবং হচ্ছে ডোপামিন। এই ৩ টা নাম আমরা মুখস্থ রাখবো। অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন। অ্যাড্রিনালিনকে অন্য নামে এপিনেফ্রিনও ডাকা হয়। নরঅ্যাড্রিনালিনকে নরএপিনেফ্রিনও ডাকা হয়। আর ডোপামিনের আলাদা কোনো নাম নাই। ওকে। এইবার আসি হচ্ছে অলরেডি আমরা বলতে চাচ্ছিলাম যে অ্যালডোস্টেরনের অনেক কাজ আছে। তো অ্যালডোস্টেরনের কাজগুলা নিয়ে আমার মনে হয় একটু কথাবার্তা বললে ভালো হয়। অ্যালডোস্টেরনের অনেক ইফেক্ট আছে আমাদের বডির উপরে এবং অ্যালডোস্টেরন সম্পর্কে আমরা ইন ডিটেইলস পড়বো যেহেতু আমাদের সিলেবাসের জন্য অ্যালডোস্টেরনটাই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। অ্যালডোস্টেরনের আমরা যদি রেনাল ইফেক্টটা দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফিজিওলজিটা আমাদের বুঝতে হবে। সাধারণত আমাদের বডিতে সোডিয়ামের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয় কে? সোডিয়ামের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয় হচ্ছে হলো অ্যালডোস্টেরন। অর্থাৎ কিডনির মধ্যে দিয়ে যখন অলরেডি তোমরা হচ্ছে রেনাল কার্ড আই গেস তোমাদের পড়া হয়ে গেছে তোমরা জানো। কিডনির মধ্যে দিয়ে যখন হচ্ছে ফিল্ট্রেশন হয়ে সোডিয়াম আয়ন গুলা হচ্ছে বের হয়ে চলে যায় বা পটাশিয়াম আয়ন গুলা যখন বের হয়ে চলে যায় ওদেরকে আবারও ফিরায় এনে রিঅ্যাবজর্পশন করার যে কাজটা সেই কাজটা করে হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন নামক হরমোন। ঠিক আছে? এখন সোডিয়ামের বন্ধুকে সোডিয়ামের ২ টা বন্ধু আছে। সোডিয়ামের একটা বন্ধু হচ্ছে পটাশিয়াম, আরেকটা বন্ধু হচ্ছে ক্লোরিন। তো বন্ধু কি বন্ধুকে ছাড়া কোন জায়গায় যেতে পারে? তুমি যেখানে যাও তুমি সর্বোচ্চ চেষ্টা করো না তোমার সবচেয়ে ফেভারিট বন্ধুটাকে ওই জায়গাটায় নিয়ে যাওয়ার। ঠিক আছে? তো জিনিসটা যেটা হয় সোডিয়ামের বন্ধু হচ্ছে ক্লোরিন এবং সোডিয়ামের আরেকটা বন্ধু হচ্ছে পানি। আমরা ছোটবেলা থেকে পড়ছি না লবণ পানি, এই লবণ পানি হচ্ছে হলো গিয়া বন্ধু হইছে। তাই লবণের মধ্যে কি থাকে? সোডিয়াম। আর কি থাকে? ক্লোরাইড। আর পানির মধ্যে থাকে H2O। অর্থাৎ আমাদের যে অ্যালডোস্টেরন হরমোনটা আছে এটা আমাদের বডিতে সোডিয়াম, ক্লোরিন এবং পানি এই ৩ টা জিনিসকে আটকায় রাখতে খুব পছন্দ করে। এখন তুমি একটু চিন্তা করে দেখো এই ৩ টা জিনিসকে যদি সোডিয়াম আর হচ্ছে সোডিয়াম, ক্লোরাইড আর পানিকে যদি ওরা হইলো আটকায় রাখে তখন সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে আমাদের বডিতে ব্লাড প্রেশারের পরিমাণ কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। অর্থাৎ এখানে যদিও সরাসরি বলা নাই, তারপরও মাথায় রাখবা যে অ্যালডোস্টেরন যে হরমোনটা আছে, এই অ্যালডোস্টেরন হরমোনটা কিন্তু আমাদের বডিতে সোডিয়াম, ক্লোরাইড এবং পানি ধরে রেখে ব্লাডের প্রেশারটা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতটুকু যদি টিচারের কাছে বলতে পারো, টিচার খুব খুশি হবে তোমাদের লেভেলে। আমাদের লেভেলে এইটুকু বললে আবার হবে না। আচ্ছা, অনেক কিছু বলতে হয়। ওকে, এরপরে আসি হচ্ছে সার্কুলেটরি ইফেক্ট এ। সার্কুলেটরি ইফেক্ট এর মধ্যে কি হয়? আমরা জানি এই যে অলরেডি আমরা কথা এটা সম্পর্কিত কথাবার্তা বলে ফেলছি যে আমরা জাস্ট এতটুকু জেনে রাখবো যে এই যে by increasing sodium chloride and H2O এগুলাকে হচ্ছে ইনক্রিজ করে কি হয়? আমরা এই যে অ্যালডোস্টেরন আমাদের দেহে যে ইসিএফ ভলিউম বা এক্সট্রাসেলুলার ফ্লুইড যে ভলিউমটা আছে, এই ভলিউমটাকে খুব সুন্দর করে বাড়ায় দেয় এবং আল্টিমেটলি কি হয়? এবং আল্টিমেটলি আমাদের যে ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারটাও কিন্তু বৃদ্ধি পায়। আচ্ছা, এবার আসি হচ্ছে হলো ইফেক্ট অন সোয়েট অ্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ড। আমাদের বডিতে সোয়েট এবং স্যালাইভারি গ্ল্যান্ডের যে সিক্রেশন আছে, এই সিক্রেশনটাকে কিন্তু অ্যালডোস্টেরন বাড়িয়ে দেয়। আচ্ছা, আর জিআইটি তে এফেক্ট কি? জিআইটি তেও সেম এফেক্টই। জিআইটি থেকে সোডিয়াম এবং ক্লোরাইডকে সরাসরি স্পেশালি কোলন থেকে রিঅ্যাবজর্পশন করে নেওয়া অর্থাৎ বডির ভিতরে রেখে দেওয়াটাই হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ। তাহলে তোমাকে যদি বলতে বলা হয় অ্যালডোস্টেরনের কাজ কি? তুমি সহজ কথায় এক লাইনে উত্তর দিবা, ওর কাজ হচ্ছে বডি থেকে সোডিয়াম, ক্লোরাইড আর পানি বের হইতে দিবেই না। এটাই হচ্ছে ওর একমাত্র কাজ। আচ্ছা, এই স্লাইডটাতে আমরা জানার চেষ্টা করব হচ্ছে ফাংশন অফ অ্যালডোস্টেরন সম্পর্কে যেটা আসলে না জানলেই না। তো এখানে গাইডন থেকে লেখা অনেক কিছু কথাবার্তা বলা আছে। তো আমি অত ইন ডিপ এ যাব না। তোমাদের লেভেলের জন্য ঠিক যতটুকু আসলে